আমরা যেগুলো শিখবো, তো বেসিক্যালি আমরা এই কোর্সটাতে আমরা একটা মোস্টলি ফোকাস থাকবে যে একটা প্রোডাক্টের আসলে কস্টিং মেথড কি হয়। বিভিন্ন টাইপের প্রোডাক্ট থাকে একটা কোম্পানির, যেমন কিছু কোম্পানি একই প্রোডাক্ট ইউনিফর্মলি বানায়, তাদের কোনো চেঞ্জ নেই। সে ফর এক্সাম্পল এই চেয়ারটা, কারণ আমি চেয়ারটা একই ডাইমেনশনে, একই কালারে, একই সাইজে বানাবো, কাস্টমারদের কোনো সেট, রাইট, সেটা একটা করে কস্টিং হয়। আবার কিছু কোম্পানি আমি বলতে পারি সে ফর আমাদের লোকাল ফার্নিচার দোকানগুলো, হ্যাঁ, ওরা কি করে, আপনি যখন যাবেন আপনি বলুন ভাই আমার এই টেবিলটা লাগবে, সে ফার্স্ট থিং আপনাকে কি দাম বলবে না জিনিসটা কি দিয়ে বানাবেন, আপনি কি ফ্রেম দিয়ে বানাবেন নাকি পুরোটা উড দিয়ে বানাবেন। তো তখন কি হয়, এক একটা প্রোডাক্টের এক এক রকম কস্টিং হয়, রাইট, তো সেটা আরেকটা রকম কস্টিং। বাট এই দুই রকম কস্টিং এর মধ্যে দুই তিনটা জিনিস সবসময় কমন থাকে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা। ওকে, এই ফর্মুলা দেখার আগে আমরা কিছু বেসিক টার্মসটা একটা দেখি। কস্ট অবজেক্ট, কস্ট অবজেক্ট বলতে সিম্পল যে আমরা আসলে কি নিয়ে কস্ট করছি, আসলে কিসের কস্ট করছি। ইট ডাজন্ট নিড টু বি আ প্রোডাক্ট, যে আমি টেবিল বা আমি গাড়ি বা এগুলো হতে পারে, সার্ভিসেরও একটা কস্টিং থাকে, রাইট। মনে করেন এখন আমি আপনাদের কি দিচ্ছি, এডুকেশন সার্ভিস, রাইট, আমি কোনো প্রোডাক্ট বানাবো, দেয়ার ইজ আ কস্ট, যে আমাকে যে একটা আমার এটা কিন্তু যে কস্ট আছে সেটা কিন্তু ক্যালকুলেট করা হয় এই একই ফর্মুলা দিয়ে। ওকে, কস্ট অবজেক্ট কি, যে জিনিসটা আমি আসলে প্রোভাইড করছি আপনাদের। না, ডিরেক্ট কস্ট, ডিরেক্ট কস্ট কি আসে, আমরা যখন ডিরেক্ট কস্ট বলি, সে ফর এক্সাম্পল প্রাণ আরএফএল এর কথা বলি, ঠিক আছে। প্রাণ আরএফএল এর সবচেয়ে কমন র ম্যাটেরিয়ালস কি, যদি বলি হাউস হোল্ডের প্লাস্টিক, রাইট। ওরা একই প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে অনেকগুলো প্রোডাক্ট বানায়, সেটা ফুলের টপও হতে পারে, রাইট, সেটা হতে পারে যে গাছে পানি দেওয়া ওটাও হতে পারে, আবার যে বাচ্চাদের খেলনাও আছে, রাইট। এখন মনে করেন যে আমি বললাম যে আমি আজকের থেকে কোনো প্লাস্টিকের প্রোডাক্ট বানাবো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে। বা আরো বলতে পারি যে ওদের ড্রিঙ্কও আছে, রাইট, ড্রিঙ্কও এটা কি ছিল, ড্রিঙ্কও আপনার প্লাস্টিক প্রোডাক্ট, রাইট, প্লাস্টিক প্রোডাক্ট আছে। তারপরে বলবেন ফুড আইটেমস, ওকে, এগুলো তো ডিফারেন্ট আইটেমস না। কালকে আমি বললাম যে আমার প্লাস্টিক প্রোডাক্ট আর হচ্ছে না, গভর্নমেন্ট বললো যে প্লাস্টিক প্রোডাক্টে সবকিছু ব্যান। প্রাণ আরএফএল কি করলো, ওর প্লাস্টিকটা বন্ধ হয়ে গেল না, প্লাস্টিক আইটেম বন্ধ হয়ে গেল না। তো প্লাস্টিক আইটেমে যে র ম্যাটেরিয়ালসটা সেটা কি ওরা লাগবে, সেটাই হচ্ছে আমার ডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট মানে হচ্ছে ওই প্রোডাক্টটা যদি থাকে তাহলে এই খরচটা আমার হবে, না হলে এই খরচটা আমার কখনো হবে না। এখন মতো যদি এখন সে ফর এক্সাম্পল হেড অফিসের খরচটা আমি যদি বলি, ঠিক আছে, সে ফর এক্সাম্পল প্রাণ আরএফএল একটা হেড অফিস আছে, সে ফর এক্সাম্পল তার মাসে হেড অফিসের খরচ 1 কোটি টাকা ফর এক্সাম্পল। তারপর যদি প্লাস্টিক প্রোডাক্টটা বন্ধ হয়ে যায় তাহলে হেড অফিসের খরচটা কমে যাবে না, একই থাকবে। তাহলে কি আমি ডিরেক্ট কস্ট বলতে পারি, এটার সাথে প্রোডাক্টের কোনো সম্পর্ক আছে। কিন্তু এই প্লাস্টিক আইটেমে যেসব লেবার ছিল, যেসব র ম্যাটেরিয়ালস লাগতো, সেগুলো কি লাগবে আমার, সেগুলো অফ হয়ে যাবে না, এটাই হচ্ছে আমার ডিরেক্ট কস্ট, যে এই প্রোডাক্টটা চলে গেছে তো এই খরচটাও আমার চলে গেছে। ওকে, এবং ইনডিরেক্ট কস্ট কি, এই হেড অফিসের খরচটা, যে এই প্রোডাক্ট থাকুক বা না থাকুক ডাজন্ট ম্যাটার, এই খরচটা আমার থাকবে, এটা হচ্ছে আমার ইনডিরেক্ট কস্ট, নট ডিরেক্টলি রিলেটেড টু মাই কস্ট অবজেক্ট। ওকে, এখন বুঝে গেছে। না, এবার আসি আমাদের এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা মুখস্থ করে নেবে। আমরা যখন কোনো প্রোডাক্টকে প্রাইসিং করি, ফার্স্ট থিং মাথায় কি আসে, যে মনে করেন আমি যদি ফার্নিচার বানাচ্ছি, ফার্স্ট থিং লোক আপনাকে কি জিজ্ঞেস করবে দোকানদার, যে ভাই কি কাঠ দিয়ে বানাবেন, রাইট, সেটা কি আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়ালস। আমি বলতে পারি ডিরেক্ট ম্যাটেরিয়ালস, কারণ এটা আমার এই কাঠটা লাগছে বিকজ আমি এই প্রোডাক্টটা বানাচ্ছি। ওকে, তো বলতে পারি এটা আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালস। Raw materials that become an integral part of the finished product and that can be conveniently traced directly to it. মানে কি, যে আমি যে র ম্যাটেরিয়ালটা এই স্পেসিফিক কাঠটা দিয়েই এই প্রোডাক্টটা বানাচ্ছি, আমি ট্রেস করতে পারবো না, আমি মানে হিসাব করে রাখতে পারবো না যে এই প্রোডাক্টটা দিয়েই আমি এই র ম্যাটেরিয়ালস দিয়ে এই প্রোডাক্টটা বানাচ্ছি, সেটাকে বলি আমরা র ডিরেক্ট ম্যাটেরিয়ালস। তারপর আসে আমাদের এটার সাথে আমরা অ্যাড করি ডিরেক্ট লেবার। ওকে, ডিরেক্ট লেবার একই, যে লেবারটা ওই প্রোডাক্টটাতে কাজ করবে। ওকে, ইজি, এই দুটো বোঝানো বেশি ডিফিকাল্ট কিছু না। যে ম্যাটেরিয়ালসটা আমি ইউজ করছি এই প্রোডাক্টটা বানাতে, যে লেবারটাকে আমি ইউজ করছি সেই প্রোডাক্টকে বানাতে। ওকে,
তারপর আসে ঝামেলা, এটাকে আমি বলি আফো। ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কি? এখন মনে করেন যে একটু আগে যে আমি বললাম না ইনডিরেক্ট কস্ট, সেটা হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখন মনে করেন সেই কারখানার সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ডের সাথে কি কোনো সম্পর্ক আছে আমার প্রোডাক্ট বানাতে? সিকিউরিটি গার্ডের কাজ কি? আমার কাজ হলো এই গেটটা প্রোটেক্ট করা, বা শেষ, আর বাকিটা আমি জানি না ভিতরে কি হচ্ছে না হচ্ছে, রাইট? কিন্তু তারও তো একটা খরচ আছে। এটা হেড অফিসের না, কিন্তু এটা কিন্তু আমি শুধু ফ্যাক্টরির কথা বলছি, ঠিক আছে? সেই সিকিউরিটি গার্ডের তো একটা খরচ আছে, সেই খরচটা আমি বলবো না। তারপরে আমি বলতে পারি আমার মেইনটেনেন্সের লোকজন থাকে, মনে করেন যে আমার ক্লিনার থাকবে, রাইট, ফ্যাক্টরি। সে কি জিজ্ঞেস করে ভাই আপনি 5টা প্রোডাক্ট বানান না 4টা প্রোডাক্ট বানান? সে বলে আমার এখান থেকে এই রুম ক্লিন করতে হবে, এটা আমার বিষয়, এখানে কয়টা প্রোডাক্ট বানান আই ডোন্ট কেয়ার, রাইট? সো ওদের খরচটা তো আমার ধরতে হবে। তারাই হচ্ছে আমার ইনডিরেক্ট লেবার। ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস ওই একই, যেমন ক্লিনিং করার সময় আমার যে প্রোডাক্টগুলো ইউজ করছে, ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। মাথায় রাখবেন এটা কিন্তু আমার, এটার নাম কি? ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং মানে কি? বানাতে, যেটা আমি বানাচ্ছি। তার মানে কি? আমি ইজি বাংলায় যদি বলি সবাই এটা ইজিলি বুঝে, আমার ফ্যাক্টরির খরচ। আমি নর্মাল ভাষায় যদি বলি ফ্যাক্টরির খরচ, হেড অফিসের খরচ আসতেছে না এখন। ওকে, আচ্ছা এখন বলেন তো মনে করেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা সেলসম্যান থাকে তাদের কি কমিশন বেসিসে থাকেন না তারা? তাদেরটা কি আবার এখানে খরচে আসবে? কেন? এটা তো ডাইরেক্ট হচ্ছে উৎপাদনের মতো ইয়ে না। সরি, এক্স্যাক্টলি, ভেরি গুড। ওই খরচটা আমার বিক্রি করার খরচ, সেটা কিন্তু আমার ম্যানুফ্যাকচারিং খরচ না। এই তিনটা আসে আমার প্রোডাক্ট কস্ট, আমরা বলি এটাকে প্রোডাক্ট কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট, ওকে? তার মানে কি আমার বানাতে কি লাগছে, আমার বানাতে কয় টাকা খরচ হচ্ছে। বিক্রি, আমি এখন শাকিব আল হাসানকে নিলাম নাকি আমি শাকিব খানকে নিলাম না আমি বিরাট কোহলিকে নিলাম, দ্যাটস আ ডিফারেন্ট কেস। হ্যাঁ, ওর সাথে এটার কোনো সম্পর্ক নেই। ওকে, এই প্রোগ্রাম বানাতে কয় টাকা খরচ হচ্ছে। একদম বুঝা গেছে স্যার? কারো কোনো কনফিউশন আছে? না থাকলে বলেন, তাহলে পরের বার একটু স্ট্রাগল করবে পরের গুলোতে। আচ্ছা, এই গেল আমার নন ম্যানুফ্যাকচারিং, সরি ম্যানুফ্যাকচারিং কস্ট। না, আমার হেড অফিসে কিছু খরচ আছে না? এটা কিন্তু প্রোডাক্টের বানানোর কাহিনী শেষ, প্রোডাক্টের বানানোর খরচ শেষ, আমার আর প্রোডাক্ট বানানোর কোনো খরচ নাই। ওকে, এখন আমার হেড অফিসে কিছু খরচ আছে না? সেই খরচগুলোকে আমি কি বলতে পারি? এটা যদি ম্যানুফ্যাকচারিং কস্ট হয় ওটাকে কি বলতে পারি? অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে পারি, অথবা নন ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে পারি। ওকে, নন ম্যানুফ্যাকচারিং কস্ট কি? যেই খরচগুলো আমার বানাতে লাগছে না, এগুলো হচ্ছে আমার সাইড খরচ, আনুষঙ্গিক খরচ, এগুলো আমরা বলি। ওকে, ফর এক্সাম্পল সেলিং কস্ট, ওই যে সেলস কমিশন, বা আমি যদি একটা ডেলিভারি দিই সেটার একটা খরচ আছে। ডেলিভারি খরচ তো আমার বানানোর সাথে কোনো সম্পর্ক নেই, রাইট? আমার ডেলিভারি খরচ। আরেকটা কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ। এই যে হেড অফিস দেবদাদা দেন না, হেড অফিসের কি তারা কি কিছু মানে ব্যাংকে তারা কোনো সার্ভিস প্রোভাইড করতেছে, মানে ডাইরেক্ট কাস্টমারদের কোনো সার্ভিস প্রোভাইড করছে না, কিন্তু ওদের তো একটা খরচ আছে। তো সেই খরচটা সে কোথা থেকে পাবে? ব্রাঞ্চ যে টাকাটা করছে। এখন মনে করেন আমি যখন ব্রাঞ্চ বলছি, কারণ আমি ফ্যাক্টরি যখন বলবো, ব্রাঞ্চ হয়ে যায় ফ্যাক্টরি, ওখানে আমার সার্ভিসটা প্রোভাইড করছে। আর যদি কোনো ম্যানুফ্যাকচারিং এর কথা বলি তাহলে ফ্যাক্টরিতে আমার প্রোডাক্টটা বানাচ্ছে, আর ব্যাংকের ক্ষেত্রে ব্রাঞ্চে আমার সার্ভিসটা প্রোভাইড করছে, রাইট? এর জন্য ব্রাঞ্চ একটি ফ্যাক্টরি হিসেবে গণ্য করতে পারেন এই ক্ষেত্রে। ওকে, এই দুটো বুঝা গেছে, নন ম্যানুফ্যাকচারিং কস্ট আর ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে ডিফারেন্স বুঝা গেছে স্যাররা? এটা একই, প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই ক্ষেত্রে চলে যাই। দিস অ্যানালাইসিস পরীক্ষাতে বা আপনাদের কুইজে এখানে আমি আপনাদের নিয়ে টেস্ট করব না। একটা জিনিস দেখেন, কনভার্সন কস্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কস্ট ফর এনি কোম্পানি। যখন এই দুইটা আনা হয়, যখন কোম্পানি বলতো যে আমার কস্ট কাটিং করতে হবে, হ্যাঁ, বা আমি প্রোডাক্টের দাম বাড়াতে পারবো না কিন্তু আমার খরচ কমাতে হবে, কোম্পানি কেমনে করবে? কোম্পানি ইন ডেপথ অ্যানালাইসিসে যায়। হ্যাঁ, কোম্পানি বললো দেখো আমি এই প্রোডাক্ট 10 টাকায় বানাই, এই কোয়ালিটি দিতে হবে, এই কোয়ান্টিটি দিতে হবে, কিন্তু এই প্রাইসে দিতে হবে, কিন্তু আমার প্রফিট মার্জিন বাড়াতে হবে। এখন কিভাবে বলবে? মানে এইসব আবদার করতে পারে না? বড় করতে পারে, কারণ তাদের আবদারে কি করতে হবে? করতে হবে তাদের আবদারে, কিন্তু বিষয়টা করতে হবে। কারণ সেটা 1 টাকা কমানোর জন্য আমার অ্যাটলিস্ট 2 দিন ধরে অ্যানালাইসিস করতে হবে।
এই অ্যানালাইসিসটা আমরা কিভাবে করি? ফার্স্ট থিং ফার্স্ট, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট আছে কনভার্জন কস্ট। নাও কনভার্জন, আমরা যদি একটা লিকুইড পানিকে ডিপ ফ্রিজে রেখে দিই, সে কি হবে? কনভার্ট হয়ে গেল না? কনভার্টেড টু আইস, লিকুইড হ্যাজ কনভার্টেড টু সলিড, রাইট? তাহলে আমি কনভার্জন বলতে কি বুঝাই? কনভার্জনে কোনটা আমি বাদ দিচ্ছি দেখেন তো? ডিরেক্ট ম্যাটেরিয়ালকে বাদ দিচ্ছি। আমি কি ধরছি? ডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে আমি কাকে কনভার্ট করলাম? র ম্যাটেরিয়ালকে, এক্স্যাক্টলি র ম্যাটেরিয়ালকে ফিনিশ প্রোডাক্ট, রাইট? যে আমি কাঁচা মাল নিয়ে আসছি, সেটাকে এখন আমি ফুল ফ্লেজ প্রোডাক্ট করব। এই খরচটা হচ্ছে সেটা, যে আমার কাঁচা মালটাকে ফিনিশ প্রোডাক্টে খরচ করতে, আমার কনভার্ট করতে কি খরচ লাগে কাঁচা মাল ছাড়া, বাকি কি খরচ লাগে। এখন এটা নিয়ে আমার অ্যানালাইসিস করার কি আছে? এখন স্যার ফর এক্সাম্পল, বাংলাদেশে একটা নতুন গাড়ি অ্যাসেম্বল করে না এখন কোম্পানি কে? হুন্ডাই। হুন্ডাই বাংলাদেশে আসার দরকার কি ছিল? আমরা তো জিন্স বানাতে এক্সপার্ট, আমরা কোথা থেকে গাড়ি বানাতে পারি? ওরা বাংলাদেশে কেন আসলো? ওরা তো মানে ওই যেটা আমি বলছি, আমরা তো গাড়ি বানাতে স্পেশালিস্ট না। ওরা যদি বলতো যে আমরা হুন্ডাই জিন্স বানাবো, তখন বলতাম হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ ইজ দ্য পারফেক্ট পার্ট। ওরা তো হুন্ডাই গাড়ি বানাচ্ছে, ক্রেটা বানাচ্ছে, আমরা তো স্পেশালিস্ট না। ওরা বলছে আমি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করবো না, কোয়ালিটি হ্যাজ টু বি দ্য সেম। ট্যাক্স না, ট্যাক্স ওদের ডজন্ট কেয়ার। আচ্ছা, লেবার ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস যেটা আছে, ও কি বলছে আমি আমার যে পার্টস আছে সেই পার্টসই ইউজ করব। হ্যাঁ, বাংলাদেশে কেন? এখন মনে করেন তাদের যে মেইন ইঞ্জিনিয়ার্স আছে তারা কিন্তু কোরিয়ানস, তারা কিন্তু কোরিয়ানদের রেখেছে, কিন্তু তাদের নিচে যারা সাব ইঞ্জিনিয়ার আছে দে আর বাংলাদেশ। এখন ফর এক্সাম্পল অ্যাকাউন্টেন্টের কি কাজ? প্রোডাক্টের সাথে কোনো কাজ নেই। আমাদের কাছে এই ডেবিট ক্রেডিট এই টাকা খরচ করছে, ওই টাকা শেষ করছে, তাই না? একজন কোরিয়ান পার্সনকে যদি সে হায়ার করতো ইন কোরিয়াতে, তার মিনিমাম $3,000 to $4,000 দিতে হবে তাকে মাসে। বাংলাদেশে কয় টাকা দিতে হবে? 50,000 শেষ করতে হবে। তার মানে কি ওই একই টাকা দিয়ে সে 10টা অ্যাকাউন্টেন্ট রাখতে পারে, একটা খরচ গেল। তারপর কি করলো? ল্যান্ডটা কি কিনছে ওরা? ফ্রি পেলো না। ওরা কি চিন্তা করলো, ঠিক আছে আমার এই খরচটা তো আমি কমাতে চাচ্ছি না। মনে করেন যে পুরো খরচটা হলো 100%, রাইট? সে ও বললো 50% ইজ মাই ম্যাটেরিয়াল খরচ, সেটা আমি কিছু করবো না, সেটা আমার কম্প্রোমাইজ করবো না, সেটা এটাই থাকবে। ওকে, লেবার দেখলো আমার 30% এবং ম্যানুফ্যাকচারিং ওরা দেখলো সে আবার 20%। সে বললো রেস্ট অফ দিস আর 50%। ওরা চাইলো যে এখান থেকে 10% কমাও। এখন কোথা থেকে 10% কমাবো? যে কোনো একটা থেকে এখান থেকে 10%। এই মনে করেন আমি লেবার নিয়ে নিলাম, যে ওখানে যারা সাব ইঞ্জিনিয়ার ছিল ওদের তো আরো বেশি হাই পেড করতে হতো। বাংলাদেশে নিয়ে আসলাম, কম টাকা লাগলো। ওখানে সিকিউরিটি গার্ড থেকে আমাদের সিকিউরিটি গার্ড কম খরচ নেবে, তাই না? ম্যানুফ্যাকচারিং ওভারহেড কমে আসলো। তারপর মনে করেন রেন্টের একটা হিসাব আছে, রেন্ট দিতে হচ্ছে না। এই খরচগুলো করে সে কি দেখলো যে ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আমার এইভাবে খরচগুলো কমাতে পারি। ওকে, কিছু কোম্পানি আপনার ঢাকাতে ওরা জায়গা আছে, জমি আছে, কিন্তু তারা কি করে চিটাগাং মনে করতে চায়, বা একটু চিটাগাং আশেপাশে করতে চায়, কুমিল্লা হাইওয়ে দিয়ে করতে চায়। কেন? পোর্টের কাছাকাছি, পোর্ট খরচটা কমে যায়। মনে করেন বাংলা রিসেন্টলি কি আছে, কেউ ইম্পোর্ট প্রোডাক্ট নিয়ে আসছে ঢাকাতে, আপনাদের মধ্যে কেউ জানেন? এখন মনে করেন যে আগে আমরা যখন চিটাগাং থেকে ঢাকাতে এক গাড়ি নিয়ে আসতাম বড় মানে পোর্ট থেকে, আমাদের লাগতো মনে করেন 21,000 টাকা বা 22,000 টাকা লাগতো। লাস্ট দিন নিয়ে আসলাম 26,000 টাকা। মানে এখন এত ক্রেজি অবস্থা। যখন ঢাকায় গাজীপুরে নিয়ে আসছে, কিন্তু আমি যদি কুমিল্লায় নিতাম বা আমি যদি নোয়াখালী থেকে নিতাম, আমার কম খরচ হতো না। তো ওরা কি করলো, ওদের এই জিনিসটা আস্তে আস্তে কমায় ফেললো। ওকে, তো এর জন্য আমরা কনভার্জন কস্টের ফর্মুলা কি বলি? ডিরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওকে, এই পার্টটা বুঝে গেছে? প্রাইম কস্ট কি তাহলে? ফিক্সড না, ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডিরেক্ট লেবার। এটার মানে কি? এটা র ম্যাটেরিয়ালস এবং সংযুক্ত যে খরচ করে সেটা প্রাইম কস্ট। এই কস্ট ইজ ভেরি ইজি, এটা নামের মধ্যেই বুঝে যায়। ভ্যারিয়েবল কস্ট কি স্যাররা? নামের মধ্যেই বুঝে যায়, কোনো ডিফারেন্স নেই। ভ্যারিয়েবল কস্ট কি? ভ্যারিয়েবল কস্ট হচ্ছে যে কস্টটা হচ্ছে ফিক্সড না, ভ্যারি করে। আচ্ছা,
কোয়ান্টিটির উপরে এক্স্যাক্টলি এই কথাটা আমি চাচ্ছিলাম যে ভ্যারিয়েবল কস্ট কি। এখন সে ফর এক্সাম্পল আপনার টেলিফোনের বিল, আপনি যদি আমি বলি পার মিনিট আপনি সে 1 টাকা দিবেন, তো আপনি যদি 1 মিনিট কথা বলেন আপনার কয় টাকা যাবে? 1 টাকা। আপনি যদি 5 মিনিট কথা বলেন আপনার কয় টাকা যাবে? 5 টাকা। চেঞ্জ হলো না? আচ্ছা, এখানে একটা ছোট একটা একটু কনফিউজ করে দিই সবাইকে। ভ্যারিয়েবল কস্ট ক্যান বি ফিক্সড কস্ট অ্যাজ ওয়েল। আর আমি যখন কই আপনি 1 টাকাই যাচ্ছে, আপনি যখন টোটাল ডলারের কথা বলবেন তখন ইজ ভ্যারিয়েবল, টোটাল ডলার। কিন্তু আপনি যখন পার ইউনিটে চলে যান তখন কিন্তু ইট কাইন্ডস অফ ফিক্সড। আমি 1 ইউনিটের জন্য 1 টাকাই খরচ করতেছি না, 2 ইউনিটের জন্য 1 টাকাই খরচ করতেছি, মানে 2 টাকা খরচ করতেছি। তার মানে কি একটা ইউনিটের জন্য আমি 1 টাকা করেই খরচ করতেছি। পার ইউনিটে যখন এসে পড়ে ভ্যারিয়েবল কস্ট কিন্তু ফিক্সড কস্টের মতন সেই পাশে, কিন্তু ভ্যারিয়েবল কস্ট যখন টোটাল অ্যামাউন্টে আসে তখন সে ভ্যারি করে। আর ফিক্সড কস্ট হচ্ছে উল্টাটা। ফিক্সড কস্ট কি? আর এই জিনিসটা বলার রিজন কি? ফিক্স এখন মনে করেন যে আপনার বাড়ি ভাড়া, ওকে, বাড়ি ভাড়া ধরে নেন, সে ফ্যাক্টরি বাড়ি ভাড়া হলে 1 লাখ টাকা ফ্যাক্টরির খরচটা ভাড়া। আর আপনি যদি 20,000 ইউনিট প্রডিউস করেন তাহলে আপনার পার ইউনিটে প্রডিউস কত হলো? 5 টাকা। আমি বলতে পারি না 5 টাকা গেল আমার পার ইউনিটে বাড়ি ভাড়ার খরচ। আমি যদি কালকে 25,000 ইউনিট প্রডিউস করে ফেলি তাহলে কি আমার এটা কমে আসলো না? 4 টাকায়। এইটা বলার রিজন কি? এটা বলার রিজন হচ্ছে মাঝে মাঝে কোম্পানিরা কখনো বলে যে আমি 25% মার্জিন ধরে কাজ করব, এটার নিচে কাজ করব না। যখন অর্ডার একদম কমে যায় তখন কোম্পানি কি এই অবস্থা থাকে? ও কি বলে যে ভাই খরচটা উঠলেই যথেষ্ট, 25% দূরের কথা, খরচটা উঠাও। তখন সে কি করে? এই ফিক্সড কস্ট, এই খরচটা উঠানো মানে কি এই ফিক্সড কস্টের খরচটা উঠানোর সাথে কথা বলতেছে, ওকে। এই ফিক্সড তখন ও বলে কি প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াও, প্রোডাকশনের ইউজ ক্যাপাসিটি না, সরি প্রোডাকশন ইউনিট বাড়াও। প্রোডাকশনের ইউনিট বাড়ালে তাহলে আমার এই খরচটা একটু উঠে যায়, হ্যাঁ। আর পার ইউনিটে তখন আপনার খরচটা আস্তে কমে আসে। অত ভ্যারিয়েবলটা কমছে না, ভ্যারিয়েবলটা একই থাকে কিন্তু এই ফিক্সড কস্টটা কমে আসে। কনফিউজিং একটু কথাগুলো? কারো কোনো কনফিউশন আছে ম্যাডামরা? অর্ধেক ম্যাডাম শেষ। ম্যাডাম বলছে আপনার যা ইচ্ছা বলে শেষ করেন ক্লাসটা স্যার। আপনার জামাইদের একই অবস্থা, মাঝে মাঝে যখন আপনারা কথা বলেন যে কি বলতেছে। আচ্ছা যাই হোক, বলেছিলাম। আচ্ছা ওকে, আচ্ছা এই পার্টটা কারো কনফিউশন? আচ্ছা কনফিউশন থাকলে সমস্যা নেই, ম্যাথ করার সময় ইনশাআল্লাহ এটা ইজি হয়ে যাবে। ঠিক করে দেন। ম্যাথসটা ইনশাআল্লাহ নেক্সট, এখানে কিছু হালকা আছে, নেক্সট আরো আছে। আচ্ছা আচ্ছা, একটা গুড নিউজ হচ্ছে আপনাদের, আচ্ছা এখানে হালকা একটা আছে। আচ্ছা ইলেকট্রিসিটি খরচ, এটা কি আমরা কখনো বলবো যে ইটস আ ফিক্সড কস্ট বা ভ্যারিয়েবল কস্ট? এটা কি ভ্যারিয়েবল? দুইটাই আছে। ইলেকট্রিসিটি ইউনিট কস্ট পার ইউনিট ভ্যারিয়েবল হ্যাঁ পার ইউনিট কস্ট, কিন্তু একটা লাইন চার্জ থাকে না? থাকে। ডিমান্ড চার্জ আচ্ছা এখন আমি যদি বলি আপনার স্যালারি, ওয়ার্কারদের স্যালারি, হ্যাঁ ফিক্সড কস্ট নাকি ভ্যারিয়েবল কস্ট? ইউজুয়ালি ফিক্সড কস্ট, হ্যাঁ। কিন্তু তার যদি ওভারটাইম থাকে না, যারা আনফরচুনেটলি কর্পোরেটে কাজ করে তাদের রিজন নাই, তাদের ওভারটাইম থাকে না, থাকলে ভালোই। কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কার যারা তাদের একটা ওভারটাইম থাকে না, তখন তাদের আমরা কি হিসেবে গণ্য করবো? কারণ তখন তো তার আওয়ারে চলে যায়, সে আওয়ার বেসিসে চলে যায় না, তখন তাকে আমরা কি গণ্য করি? তখন আমরা তাকে মিক্সড কস্ট গণ্য করি। আচ্ছা যারা হায়ার ম্যাথ কখনো যদি করে থাকেন বা পিওর ম্যাথ যদি করে থাকেন, এই ফর্মুলাটা কখনো দেখেছেন? ফর্মুলা দেখেছেন? এই ফর্মুলা কখনো কাজে লাগাইছেন? আজকে কাজে লাগবে। আচ্ছা এখন মনে করেন ফর্মুলাটা ইজি করে দিচ্ছি, টোটাল স্যালারি, ওকে, টোটাল স্যালারি এটা হচ্ছে y, ওকে। এখন ওই ওয়ার্কার স্যালারি ধরে নেন 20,000 টাকা, ঠিক আছে, সেটা হচ্ছে c, ওকে। ফিক্সড, যেটা আমার ফিক্সড পার্ট, কনস্ট্যান্ট ফিক্সড পার্ট না। তার খরচ, তাকে আমি বললাম যে পার ঘন্টা সে 100 টাকা কামায়, ওকে। সো সে এই মাসে 80 ঘন্টা ওভারটাইম করছে, তাহলে তার
কত হবে 80 ঘন্টা ইনটু 100 8000 8000 সো এই mx প্লাস c ওকে তাহলে তার স্যালারি কত হলো 28000 টাকা হয়ে গেল না এটা হচ্ছে আমার মিক্সড কস্টের ফর্মুলা তার আছে দুটো আছে দেওয়া আছে এই a plus bx দাও বাট আমি y to mx দেখলাম এই যে এটা bx plus a দাও এটা কি আমার কনস্ট্যান্ট ওকে এই পার্টটা কারো কনফিউশন এই পার্টে ইউজুয়ালি পরীক্ষায় আসে না কারণ অনেক ইজি কিন্তু এমসিকিউ পার্টে যদি কোশ্চেন আর কোন কোশ্চেন পাচ্ছেন তাহলে এমসিকিউ দিয়ে দিতে পারি ওকে না এটা একটু স্যার সলভ করেন তো ইটস প্রিটি ইজি your fixed monthly utility charge is 40 তার মানে আমার ফিক্সড কস্টটা কি দিলাম আমি আর কি বের করতে হবে এখানে ইউটিলিটি বিল রাইট আমার বিলটা বের করতে হবে আর এখানে ফিক্সড কস্টটা কত ম্যাডাম $40 ম্যাডাম ফিক্সড কস্ট কত এখানে 44 if your monthly fixed monthly utility charge is 40 তার মানে কি 40 টাকা আমার মান্থলি খরচ fixed খরচ right বললাম your variable cost is 0.03 multiply এবং সে 2000 কিলোওয়াট সে ইউজ করলো পার কিলোওয়াট ইউজ করলে সে 3 সেন্ট খরচ করে রাইট এটা কত আসে 60 আসে $100 মানে এটা 60 আসে না এটা 60 আসে তাহলে $100 কারো কনফিউশন ম্যাডাম বুঝতে পারবেন না কনফিউশন না না কেমনে আসলো আচ্ছা অঙ্কটা সলিউশন আসছে পরে ওকে আচ্ছা আপনাদের গুড নিউজটা হচ্ছে এই লার্নিং অবজেক্টিভ 5 ইজ নট রিকোয়ার্ড ফর ইউ ওকে এটা আপনারা বাদ দিতে পারেন এই লার্নিং অবজেক্টিভ 5টা এখান থেকে শুরু করে আমরা 4 এর পর ডাইরেক্ট 6 এ চলে যাব ওকে this portion যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছে হ্যাঁ কখনো যদি কস্টিং করেন বা একটা কোম্পানির প্রফিট এন্ড লস ক্যালকুলেট করতে this formula এই তিন লাইনের ফর্মুলা is one of the most important and most কি বলবো significant আপনি কত টাকা খরচ করবেন কত টাকা বানাবে কত টাকা বানাতে লাগবে এই চারটা লাইন can change the whole picture of your company কি হবে এখন আমরা গ্রস প্রফিট শিখেছিলাম ভাই আমার কাছে যারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করছে বাণিজ্য খান না গ্রস প্রফিট করছিলাম মনে আছে রুবিটল ম্যাডাম বলেন এ পাইছেন বলেন ফর্মুলা বলেন ম্যাডাম মার্কস আছে হ্যাঁ অবশ্যই স্যার অনেক মার্ক মনে আছে এই যে ডাচ বাংলা এ প্লাস আছে না জি স্যার সবাই এ প্লাস আপনি প্লাস পেয়েছেন হ্যাঁ ইনকালি মার্কস আছে না ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অনেক ইজি মার্কস দিয়েছে এবার করব না ইনশাআল্লাহ 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 বলতে আগে না এটা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি আমি তো আমার ভুল না 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 কবি ক্লাসে থাকলে ক্লাসে বলে দেবো কি আছে সমস্যা ক্লাসে যদি মানে পরীক্ষার আগের যে আচ্ছা ফার্স্ট ক্লাস এটা বলিনি আপনাদের পরীক্ষার শুরু হওয়ার আগে যে লাস্ট ক্লাস যেটা হবে দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ওই ক্লাসে যারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্স আমি বলছিলাম যে ওই ক্লাসে অ্যাকচুয়ালি আমি বলে দিই কোশ্চেন পেপার কি টাইপের আসবে এবং কি ধরনের আসবে এবং আমি সেটা পড়াই দেখাবো আমি শুধু আপনাদের সাজেশন দিয়ে দিব এইজন্য ভালো হইছে সব আর সাজেশন দিলে হয় কি অনেক কথা লাগে আসল কথাই লাগে মানে কারণ সাজেশন দিলে তো ওই যে গুগল ভাই থেকে নিয়ে নেন আপনারা ওইটা সমস্যা কারণ এই কোর্সে এত কিছু লিখতে হবে না এই কোর্সে যদি আপনারা 5 থেকে 7 লাইনের বেশি অঙ্ক করেন তাহলে আপনার অঙ্ক ভুল হচ্ছে এই কোর্সে কোশ্চেন থাকবে দেখবেন 7 থেকে 8 লাইন কিন্তু অঙ্ক থাকবে 2 লাইন দেখবেন 3 লাইন ও আচ্ছা আমি কি কাটে আচ্ছা কন্ট্রিবিউশন মার্জিনের কথাটা আমি আসি
যারা কখনো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করেছেন বা কখনো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করেছেন আপনারা সবসময় একটা টার্ম দেখেছেন গ্রস প্রফিট। গ্রস প্রফিট আসলে কি দেখায়? সেলস লেস কস্ট অফ গুডস। হ্যাঁ, ফর্মুলাটা বাট এটা আসলে কি বোঝায়? গ্রস প্রফিট যে আমি যদি বলি গ্রস প্রফিট আমার 20% এটা মানে কি? আমি যদি বলি আজকে আমার গ্রস প্রফিট 20% ফর্মুলা কি আমার বলুন স্যার একটু? গ্রস প্রফিট রেভিনিউ কস্ট অফ গুডস। রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মানে কি? আমি মনে করেন 20টা প্রোডাক্ট বানালাম কিন্তু সেল করলাম 15টা। কস্ট অফ গুডস সোল্ড আমি কোনটা ধরবো? 15টা। কস্ট অফ গুডস সোল্ড নামের মধ্যে দেখেন যে কস্ট অফ গুডস সোল্ড, যে প্রোডাক্টটা আমি সেল করেছি সেটার কস্ট কত ছিল। ওকে, যেটা আমি বানিয়েছি সেটা না, যেই প্রোডাক্টটা আমি সেল করেছি। না, এই 20% মানে কি? যে প্রোডাক্টটা আমি বানিয়ে সেল করলাম সেটা থেকে আমি 20% প্রফিট করব। এখন আমি হেড অফিসে খরচ করব। হ্যাঁ, এটা ছিল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টদের কাজ, তারা আউটসাইড থেকে যেটা দেখে। না, ইনসাইডে যারা দেখে ম্যানেজমেন্ট কি দেখে? ম্যানেজমেন্ট ভাই আমরা এত কিছু আমি বুঝি না। হ্যাঁ, আমার যে সেলস সেই সেলসটাই থাকবে, তার সাথে ভ্যারিয়েবল খরচগুলো বাদ দাও। ভ্যারিয়েবল খরচ কি ছিল একটু আগে বললাম স্যার, যেটা আমার সেলস এর প্রোডাকশনের সাথে ইনভলভমেন্ট থাকবে। ওকে, নাও আমরা যখন এটা মাইনাস করি কন্ট্রিবিউশন মার্জিন আসে। কন্ট্রিবিউশন মার্জিন ইট হ্যাজ টু বি কন্ট্রিবিউটিং টু সামথিং। কন্ট্রিবিউটিং টু হোয়াট? এই যে একটু আগে একটা টার্ম বললাম না যে আমার খরচটা উঠতে হবে, যেমন ভাবে আমার খরচটা উঠে, আমার খরচটা উঠে মানে কি? আমার ফিক্সড খরচটা যাতে উঠে। এখন আমি তো জানি, মনে করেন আজকে যদি মনে করেন নেক্সট যারা সংসারের কথা বলি, হ্যাঁ আপনি জানেন আপনার নেক্সট মান্থে সংসারের ফিক্সড খরচগুলো কি? বাড়ি ভাড়া আছে জানেন, বাচ্চা স্কুলের বেতন আছে, এগুলো তো আপনার ফিক্স, আপনি জানেন। এখন আমি যাই করি, আমি 15 দিন কক্সবাজার ঘুরে আসলাম তাও তো আমার বাড়ি ভাড়া উঠে থাকবে, বা আমি 30 দিনই ঘরের মধ্যে বসে থাকলাম আমার বাড়ি ভাড়া, আমার বাড়ি ভাড়া জিজ্ঞেস করলো না, তাই না? তা আপনি জানেন আপনার ফিক্সড খরচ কি, বা আপনার বাচ্চা 10 দিন বা স্কুলে গেল না, হ্যাঁ তাও তো বেতন তো একই থাকলো, বেতন তো চেঞ্জ হলো, আপনি ফিক্সড খরচটা জানেন না। সেরকমই কোম্পানি জানে তার এই মাসে বা পরের মাসে যেটা আছে সেখানে আমার ফিক্সড খরচ কি আছে, সেটা কোম্পানি তার লোন রিপেমেন্টের হিসাবও ধরতে পারে। আমাদের পার্সোনাল লোন থাকে না, আমরা তো বলতে পারি যে এটা পার্সোনাল লোনের আমার ফিক্সড খরচ বলতে পারি না আমি, যে পার্সোনাল লোনটাও তো আমার দিতে হবে। এখন আমি 2 ঘন্টা গাড়ি চালাই না 5 ঘন্টা গাড়ি চালাই না সারাদিন গাড়ি চালাই, আমার তো ফিক্সড খরচটা দিতে হবে। তো আমরা তো জানি যে আমার আসলে এই মাসের মেইন খরচগুলো কি। এখন প্রোডাকশন খরচটা আমার এভাবেই করতে হবে যাতে আমার এই খরচটা উঠতে হবে, নিতে হবে। এখন মনে করেন যে আমি একটু মুছে ফেললাম, এখন মনে করেন যে কোম্পানি জানে তার রেন্ট, তারপর তার স্যালারি, তারপর বলতে পারেন তার ব্যাংকের রিপেমেন্ট, সব মিলে কোম্পানি বলতে পারে তার এই মাসে $40,000 তার দিতেই হবে, ডাজন্ট ম্যাটার সে কি বানায়। এখন সে তার প্রোডাকশন ম্যানেজারকে কি বলবে, তার সেলসের কি বলবে? এই $40,000 তোমার যেমনি হোক তুলতে হবে। কিভাবে তুলবে? প্রোডাক্ট মানে আমি কিভাবে তুলবো? আমি তো প্রোডাক্ট বানাবো, আমার সাথে এটা সেলস দিতে হবে, আমার সাথে কি সম্পর্ক? সে একটা সিম্পল পার্সেন্টেজও ধরতে পারে, অথবা আমি ডলার অ্যামাউন্ট বলি, ডলার অ্যামাউন্ট করে একটা সে বললো যে ঠিক আছে এখানে কত টাকা হচ্ছে 1 লাখ, সে বলতে পারে যে মনে করেন যে আমার প্রোডাক্টের দাম হচ্ছে $1,000, ওকে? সে বলতে পারে যে আমি এস্টিমেট করে নিলাম আমার 1000 প্রোডাক্ট আমি বিক্রি করতে পারবো, বা 1000 প্রোডাক্ট আমি বানাবো বা বিক্রি করবো। সো 1000 প্রোডাক্ট আমার খরচ কত হবে? $1,00,000, রাইট? 1 লাখ খরচ না, সরি $1,00,000 আমার রেভিনিউ আসলো, ওকে? এখন আমার কত টাকা তুলতে হবে? মাস্ট আবার $40,000 তো তুলতেই হবে, রাইট? আমি এখন প্রোডাকশন ম্যানেজার বলে দেব এই 1000 প্রোডাক্টটা তুমি যখন বানাবা মেক শিওর তুমি এখানে 60,000 টাকার উপরে তুমি খরচ করতে পারবাই না। তুমি 60,000 ওকে আমি এইটা দিয়ে দিলাম, যে র ম্যাটেরিয়ালস ইউজ করবা, যে লেবার ইউজ করবা, যা কিছু ইউজ করো ভাই 60,000 টাকার বেশি তুমি খরচ করতে পারবা না। এটা যে ডিরেক্ট লেবার আছে আমার,
ডিরেক্ট ম্যাটেরিয়ালস আছে, এই খরচটা টাকা আমি প্রোডাকশন ম্যানেজারকে তখন আমি চাপ দিলাম যে তুমি 60,000 টাকা বেশি খরচ করতে পারবে না, আর তুমি 60,000 টাকার মধ্যে কিভাবে কি খরচ করবে সেটা আমাকে দেখো। এই 1000 প্রোডাক্ট সেল করবো আমি বানাবো, এটা আমাকে দেখো যে কিভাবে তুমি বানাবো 60,000 টাকার মধ্যে। কারণ 60,000 টাকা যদি না বানাতে পারি তাহলে আমার কি হবে, আমার ফিক্সড কস্টটা এক তো উঠবে না, আর এটা যদি আমি 70,000 টাকা করে ফেলি তখন কি হবে, আমার 30,000 টাকা এসে বলো না কন্ট্রিবিউশন মার্জিন। তার মানে কি আমার কোম্পানি আসলে কি হলো, $10,000 লসে চলে যাবে না। তো আমি যদি 40,000, ও যেমন 60,000 টাকা দিয়ে বানাইছে, আমার সরি আমার ফিক্সড কস্ট 30,000 ছিল, যাই হোক। সো ও কি করলো, আমার এভাবে 10,000 টাকা করতে হবে। সো কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে যে খরচটা দ্যাট ইজ কন্ট্রিবিউটিং টু কভার ইওর ফিক্সড কস্ট। ফিক্সড কস্টটাকে কভার করার জন্য যতটুকু আমার টাকা কন্ট্রিবিউট করতে হবে সেটাকেই বলে আসলে কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, কারণ ফিক্সড কস্টটা আমার হাতে নেই, প্রোডাকশনের হাতে নেই, কিছু করার নাই, এটা বাড়বে, এটা থাকবে, তাই না? কিন্তু ভ্যারিয়েবল কস্টটা তো আমার হাতে আছে, এটা তো আমি কন্ট্রোল দিই। এই ডাচ বাংলা ব্যাংক কি কালকে আমার বলবে যে না আপনার রিপেমেন্ট $30,000 ছিল, নিব না, যারা আপনার কম দিয়ে নেবেন, বলতে পারবে? ডাচ বাংলা ব্যাংক গলা চিপে ধরবে না? হ্যাঁ, গলা চিপে ধরবে না আমাকে, আমার এলসি বন্ধ করে দিবে না, হ্যান্ড করে দিবে না। তো তখন কি করবো, তাদের খরচটা তো আমি জানি। সো তখন আমি, ও যেমন আমার গলা চাপ দিবে, আমি আমার প্রোডাকশন ম্যানেজারের গলা চাপ দিব যে দেখো আমার গলা এখানে চাপ দিয়ে রাখছে, তোমার আমি চাপ দিলাম যে এই খরচটা এতটুকুর মধ্যে শেষ করো। বুঝে গেছে? দ্যাটস ওয়াই আসলে আমাদের এই অ্যানালাইসিস ইজ সো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আসলে আমরা কোম্পানিটাকে কি লসের দিকে নিয়ে যাচ্ছি না। ওকে, এটা মাথায় রাখবেন যে এই জিনিসটা যেটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ বা এটা অলরেডি হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি। এইটা কি, এটা কিন্তু আমরা ফিউচার প্রেডিক্ট করছি যে ফিউচারে যাতে এটা না, ফিউচারে যাতে আমার 30,000 টাকার বেশি না যায়, মানে আমার ভ্যারিয়েবল খরচে 70,000 টাকার বেশি না যায়, প্রেডিক্ট করছি যে 70,000 টাকা স্টপ করো, এই ওভার টাইম কমায় দাও। কারো যারা ওভার টাইমের সিস্টেম কি, যে মনে করেন আমরা কি বেস স্যালারির উপর ওভার টাইম দেয় না, মনে করেন বলে যাদের বেস স্যালারি বেশি তাদের ওভার টাইম দিও না, যাদের কম হেল্পার দিয়ে কাজ করো, যাতে আমার ফিক্স স্যালারি কম দিতে হয়, তেল খরচ কমাও, অনেক ভাবে দিয়ে তারা এই খরচটাকে এই খরচটা আমি কন্ট্রোল করতে পারি, এই খরচটা আসলে আমার কন্ট্রোলের বাইরে। ওকে, এর জন্য আমরা এই মেথডে যাই। কারো কোনো কনফিউশন নেই? And the next chapter is all about this. এটা দিয়ে কিভাবে আপনি প্রফিট ক্যালকুলেট করবেন, এটা দিয়ে কিভাবে আপনি ডিসাইড করবেন যে আসলে আমার 1000 প্রোডাক্টটা বানালে আমি আসলে প্রফিটে যেতে পারবো নাকি। এটা বুঝা গেছে? গুড মর্নিং। সারা ম্যাডাম দুজনই অর্ধেক শেষ, একটু চা খেয়ে নিতেন, অ্যাকাউন্টিং করতে একটু চা খাবেন। এর আগে কোর্স কি ছিল? হ্যাঁ, সারপ্রাইজ টেস্ট তো বলতো স্যার, সারপ্রাইজ টেস্ট এটা শক টেস্ট। সারপ্রাইজ তো মধুর কিছু, আপনি শক দিলেন। আচ্ছা, ওকে, আমার কোর্স, আমার চ্যাপ্টার অলমোস্ট শেষ না, এগুলো তো ইম্পর্টেন্ট কিছু না। অ্যাকচুয়ালি আমার চ্যাপ্টার জন্য এগুলো ইম্পর্টেন্ট। অপরচুনিটি কস্ট কি ম্যাডাম আরো ভালো বুঝতে পারবেন, বলেন ম্যাম আপনার এখানে থাকার অপরচুনিটি কস্ট কি, বাসায় ঘুমিয়ে ধরতেন? হ্যাঁ স্যার, এই কন্ট্রিবিউশন যেটা, এটা কি শুধু প্রোডাকশনের উপরেই দেওয়া হয়, মানে এটা সেলস বা আদার্স এর উপরে এই কন্ট্রিবিউশন যেটা আসে? না, আপনার কন্ট্রিবিউশন মার্জিন আসবে তো সেলস এর থেকে। নেক্সট চ্যাপ্টার পুরোটাই কন্ট্রিবিউশন মার্জিনের উপর, তখন অনেক ক্লিয়ার হবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমার কস্ট, ভলিউম এন্ড প্রফিট অ্যানালাইসিস। আপনার প্রফিটের সবচেয়ে ডিপেন্ডেন্ট কোথায়? কস্টের উপর। কস্ট কখন কমে? আপনার ভলিউমের উপর। সেই অ্যানালাইসিসটা কিভাবে হয় সেটা আল্লাহ বাঁচা রাখলে আমরা নেক্সট চ্যাপ্টারে দেখব, চ্যাপ্টার 3 দেন। আমার খুব ফেভারিট চ্যাপ্টার এটা, আর এটা সারাদিন ইউজ করি তো এটা খুব মজা লাগে। হ্যাঁ, আপনার ব্যাংকারের কথা, ব্যাংকারালে এর থেকে শুনবেন। হ্যাঁ, আমাদের আপনার এইটা কি করবে? আপনার কাছে লাগে, আপনার ভ্যারিয়েবল খরচটা ক্যালকুলেট করতে হবে। আমাদের যেটা হয় সেটা হচ্ছে লাস্ট ইয়ারে দেখা গেছে আমাদের গ্রস প্রফিট অনেক, নেট প্রফিট খুবই কম। এই অ্যানালিসিসটা হয় না। হ্যাঁ, এই অ্যানালিসিসটা হয় না। এই অ্যানালিসিসটা হয় না কেন? কারণ মনে করেন যারা গ্রস প্রফিট করে তারা করে কি, গ্রসের মধ্যে ডেলিভারি চার্জ ঢুকিয়ে দিবে। হ্যাঁ, তারা করে কি গ্রস প্রফিটের মধ্যে আরো অনেক আনুষঙ্গিক ভ্যারিয়েবল ফিক্সড খরচগুলো ঢুকায় দেয়।
এর জন্যই সমস্যা। এই খরচগুলো ঢুকাইতে হয় না। এই খরচগুলো যদি আপনি আলাদা রাখেন যে এটা আমার হবে, আমি প্রোডাক্ট বানাই, আর এটার জন্য হয় কি আপনি প্রোডাক্টটাকে ওভার প্রাইস করে ফেলতেছেন, প্রোডাক্টটাকে তখন কি আপনি কম্পিটিশনে পিছিয়ে যাবেন। এইটাই যে ব্যবসার মূলনীতি কিন্তু এটা একটা ইজি, আমরা একটা ভাষায় ইজি বলি যে কেনাতেই লাভ করতে হবে। কেনাতেই লাভ করার মানেটা কি? যখন আমি র ম্যাটেরিয়ালস থেকে কিনবো সেখানে আমার লাভ করতে হবে, কারণ আমার মার্কেট কিন্তু আমার প্রাইস ডিসাইড করে ফেলছে। কালকে যদি আমি মনে করেন একটা কোকা-কোলার ব্র্যান্ড আনতে চাই, হ্যাঁ, আমার সাথে কম্পিটিটর কে? কোক আমার কম্পিটিটর না, কারণ কোক কি, কোক একটা মাল্টিন্যাশনাল ব্র্যান্ড, ওর সাথে আমি কম্পিটিশন যাবো। আমি যদি মোজোর কথা বলি, এক্স্যাক্টলি মোজো কত টাকা বিক্রি করে? 250 ml 20 টাকা। আমার কম্পিটিটর মোজো কেন? কারণ মোজো তো কনজিউমার কি চিন্তা করবে, সে বাংলাদেশি ব্র্যান্ড, মোজো বাংলাদেশি ব্র্যান্ড, তো তাদের কোয়ালিটি একই হবে, তো সে তো আমার সাথে মোজোর সাথে কম্পেয়ার করবে। তো মোজোর দাম কত? 20 টাকা। আমি কি 22 টাকা দিলে কেউ কিনবে আমার থেকে? তারপর প্রাইস কি আমি ডিসাইড করতে পারবো চাইলে? না, প্রাইস তো মার্কেটই ডিসাইড করে ফেলছে অলরেডি। আমার 20 টাকা, তো আমার কি হতে, মোজোকে বিট করতে হলে আমার 18 টাকা দিয়ে বিক্রি করতে হবে, রাইট? 18 টাকার মধ্যে আমার কিভাবে কস্টিং করবো, এই যে অ্যানালাইসিসটা করবো। মানে এখন মোজো মনে করেন লেবেলিং কিনে অন্য খান থেকে, সে লাল কালার দিয়ে লেবেলিং করে, তার মানে তার প্রিন্টিং খরচ বেশি, আমি সাদা কালার দিয়ে করবো, আর প্রিন্টিং খরচ কমে ফেললাম, কিন্তু ভিতরে একটু অন্য কালার দিলাম, তাহলে কি আমার প্রিন্টিং খরচটা কমে গেল, তাকে আমি মোজোর সাথে কম্পিট করতে পারলাম। মানে এগুলো বিভিন্ন অ্যানালাইসিস থাকে। ওই যে গ্রস প্রফিট অ্যানালাইসিস যেটা আপনাকে বললাম না, ওইটার প্রবলেমটা এইটাই যে এখানে আপনি অনেক ফিক্সড খরচকে এটার মধ্যে ঢুকায় ফেলেন, যে ব্যাংক ইন্টারেস্ট ঢুকায় ফেলবেন, যেটা ব্যাংক ইন্টারেস্ট আমার র ম্যাটেরিয়ালসের সমস্যা না, কিন্তু আপনার মনে করেন মেশিনারি ইন্টারেস্ট যেটা, ওইটা তো ফিক্সড, সেটা আপনি প্রোডাকশনের মধ্যে প্রোডাক্ট কস্টের মধ্যে ঢুকায় ফেলেন, তখনই আপনার প্রোডাক্টটার দাম বেড়ে যায় এবং আপনি দেখবেন যে আপনার অ্যানালাইসিস কমে আসে, আপনি মার্কেটে ফিট করতে পারেন না। এর জন্যই আপনার নেট গ্রস প্রফিট ঠিকই পজিটিভ আসবে, নেট প্রফিটকে ধরা যাবে, কারণ ওই যে প্রাইসিংটা ভুল করছে বা কন্ট্রিবিউশন মার্জিনটা ভুল করছে, আরো জিনিস থাকতে পারে, বাট আমি জাস্ট উপর দিয়ে বললাম আর কি, এটা হতে পারে। ওকে, না সিম্পল খরচ। অপরচুনিটি কস্ট মানে কি? অপরচুনিটি কস্ট মানে হচ্ছে দ্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ। যেমন ধরেন এখন আমি এখানে কষ্ট করে আপনাদের লেকচার দিচ্ছি, না দিলে এখন আমি বাসায় ঘুমাতে পারতাম, রাইট? ম্যাডামের জন্য যেটা প্রযোজ্য, স্যারের জন্য প্রযোজ্য। ওকে, অলদো আপনারা দুজনেই অলরেডি ঘুমাই গেছেন ক্লাসের মধ্যে, আপনি অপরচুনিটি কস্ট না, ও আমি দেখতেছি আপনার খাতা চেক করার সময় আমি ঘুমাই যাবো, ঘুমাইতে ও সরি জিরো হয়ে গেছে, তাও তো জিরো দিয়ে দিচ্ছি, আর কি সরি আচ্ছা সমস্যা মজা করলাম। যাই হোক, অপরচুনিটি কস্ট আসলে বেশি বলা না। ইকোনমিক্স পড়ছেন? ইকোনমিক্স ফার্স্ট চ্যাপ্টারে ওখানে সারা পড়েছে না ইকোনমিক্স? অপরচুনিটি কস্ট ওই সারা ডিপার্টমেন্ট। অপরচুনিটি কস্ট হচ্ছে যে এই খরচটা এখানে না করে নেক্সট বেস্ট অল্টারনেটিভ যেখানে খরচ করতে পারে। গভর্নমেন্ট এক্সপ্রেসওয়ে না বানায় মেট্রো বানাতে পারতো, মেট্রো না বানায় এক্সপ্রেসওয়ে বানাতে পারতো, আর কিছু না বানায় নিজের একটা নিজেদের বাড়ি বানাতে পারতো, তাই না? ওইটা অপরচুনিটি কস্টের বেশি।